ঠিক আছে। হ্যালো স্টুডেন্টস, গুড মর্নিং, শুভ সকাল। আমার নাম অলোক মজুমদার, আমার সাথে মিস্টার বিকাশ দেও আছেন। তো আমরা যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং গ্রামারের যে পড়াশোনাটা শুরু করব সম্ভবত 1 ফেব্রুয়ারি থেকে, তার আগে আমরা কেন পড়ছি, কি পড়ছি, তার উপযোগিতা কি, উপকারিতা কি, এটা সম্বন্ধে কিছুটা আমরা আজকে আলোচনা করব, যাতে যারা পড়বে তারা অ্যাটলিস্ট বুঝতে পারে যে না, তারা যেটা পড়বেন তার কারণটা কি এবং তাতে লাভটা কি হবে। তো আমি স্টার্ট করছি মডিউল 1, ক্লাস চ্যাপ্টার 1। এখানে আমরা এইটুকুই ডিসকাস করতে চাই বা বোঝাতে চাই যে আমরা আমাদের এটা লক্ষ্যটা কি, এই যে কিছু শেখার যে অবজেক্টিভটা, শিক্ষণীয় লক্ষ্যটা কি, সেখানে এর মধ্যে আমরা যখন এই মডিউলটা শেষ হবে, হওয়ার পর তখন কিন্তু শিক্ষার্থীরা, স্টুডেন্টরা বুঝতে পারবে যে একাডেমিক ইংলিশটা কি জিনিস। ২ নম্বর তার গুরুত্বপূর্ণ, মানে গুরুত্বটা সম্বন্ধে বোঝা যাবে। আর নাম্বার 3 হলো এই যে এই এইটা কমপ্লিট করার পরে, ইংরেজি শেখার পরে কোন জায়গায় গিয়ে তাদের সুবিধে হবে। যেমন হায়ার এডুকেশনে তারা সুবিধে পাবে। কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে একটা তারা ডিস্টিংক্ট এজ থাকবে, এবং যখন তারা বিভিন্ন জায়গায় চাকরিতে বা প্রফেশনাল ইয়েতে থাকবে, তখন তাদের প্রফেশনাল গ্রোথের ক্ষেত্রে, মানে প্রমোশন সেইসব ক্ষেত্রে গিয়ে এ এই ইংলিশের একটা বিরাট ভূমিকা থাকে বা থাকবে। তো ইন্ট্রোডাকশন অ্যান্ড ওয়েলকাম, এটা যে ঠিক মানে এই কোর্সে কি শেখানো হবে সেটা সংক্ষেপে বলা হবে। এবং এটাও ঘটনা যে ইংরেজি কিন্তু একটা শুধু সাবজেক্ট না, এটাকে আমরা ধরে নিতে হবে একটা লাইফ স্কিল। আমরা যেমন স্কিলের কথা বলি, দক্ষতার কথা বলি, তার মধ্যে সফট স্কিল আছে। ওয়ান অফ দ্য সফট স্কিলস, এখনকার দিনে কি হচ্ছে, ছেলেমেয়েরা স্কুল, কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ বিভিন্ন থেকে বেরোচ্ছে, কিন্তু সেগুলোকে হার্ড স্কিল বলা হয়। লাইফ স্কিল বা সফট স্কিল যেটা, সেইটা না থাকার জন্য তারা অনেক ক্ষেত্রে কিন্তু তাদের সাবজেক্ট সম্বন্ধে যথেষ্ট হয়তো তাদের কমান্ড থাকা সত্ত্বেও কিন্তু তারা জীবনে সেইভাবে এগোতে পারছেন না। তার একটাই কারণ হলো যে সফট স্কিলটা তারা যে ধরনের, যে লেভেলের প্রসেস করা বা থাকা উচিত, অ্যাকোয়ার করা উচিত, সেটা তাদের নেই। তো এবার প্রশ্নটা হলো যে, তোমাদের যদি জিজ্ঞেস করা যায় ইংরেজিটা সবচেয়ে বেশি কোথায় কাজে লাগে? তো এবার যদি আমি তোমাদের কাউকে জিজ্ঞেস করি উত্তরটা, তোমরা একজন আমাকে এটার উত্তর দাও, এবং এটা নিয়ে আমরা ফার্দার আরেকটু উত্তর পেলে ডিসকাস করব। তারপর হলো ইম্পোর্টেন্স অফ, যেটা বললাম একাডেমিক ইংলিশ আমরা ৩ টে ভাগে ভাগ করেছিলাম। একাডেমিক ইংলিশ যেটা আছে, তার গুরুত্বটা কি? এবার একাডেমিক ইংলিশটা যেটা, সেটা কি ধরনের ইংরেজি যেটা ব্যবহার করা হয় স্কুল ও কলেজে পড়ানোর সময়, পরীক্ষার উত্তর লেখার সময়, বিভিন্ন কোর্সে অ্যাসাইনমেন্ট থাকে, ইন্টারনাল অ্যাসাইনমেন্ট, বিভিন্ন প্রজেক্ট থাকে, প্রেজেন্টেশন বিভিন্ন জায়গায় করতে গেলে স্কুলেও থাকে, কলেজেও থাকে। এই প্রেজেন্টেশন এগুলো বানানোর ব্যাপারে একাডেমিক ইংলিশটা খুব বেশি ব্যবহার করা হয়, এবং এটা সাধারণ ইংলিশের থেকে বেশি ফর্মাল, ইনফর্মাল নয়, ক্লিয়ার, আরো আরো মানে পয়েন্টেড, আর গ্রামাটিক্যালি অনেক বেশি এটা কারেক্ট। কারণ আমরা কলোকিয়াল ইংলিশ যদি বলি, যেটা আমরা বলি, একজনের সাথে আমার কনভারসেশন হচ্ছে, কথাবার্তা হচ্ছে, সেই সময় যে ইংরেজিটা আমরা বলি, অনেক ক্ষেত্রে হয়তো সেটা গ্রামাটিক্যালি অলওয়েজ অতটা কারেক্ট বা ক্লিয়ার বা ফর্মাল হয় না। কিন্তু এই ক্ষেত্রে একাডেমিক ইংলিশ যেটা, এটা কিন্তু এই ৩ টে দিক থেকে অন্য ইংরেজির থেকে এটা বেশি অ্যাপ্লিকেশন হয়। এবার একাডেমিক ইংলিশ আমরা যেটা একটু আগে বললাম কেন গুরুত্বপূর্ণ, এটা আইডিয়া পরিষ্কারভাবে প্রকাশ করতে সাহায্য করে, এবং তার আ এ ফলস্বরূপ কি হয়? পরীক্ষায় ভালো অ্যান্সার লেখা যায়। অ্যাসাইনমেন্টের যে ভাবটা, মানে যে কনসেপ্টটা, যে আ থিমটা ওখানে অ্যাসাইনমেন্টের থ্রু মাধ্যমে তুলে ধরার চেষ্টা করা হয়, সেটা অনেক পরিষ্কার হয়। আন্ডারস্ট্যান্ডিং বাড়াতে আ সুবিধে হয়। টেক্সট বুক যখন পড়া, টেক্সট বুক থেকে না, ইংরেজি যদি আমি পরে আসবো, যে ইংরেজি স্কিল অ্যাকোয়ার করতে গেলে বা ইংরেজি দক্ষতা বা কমান্ড আনতে গেলে কি আমাদের এরিয়ায় বুঝতে হবে বা পড়তে হবে বা দক্ষতা অর্জন করতে হবে। এই ক্ষেত্রে আন্ডারস্ট্যান্ডিং যেটা বাড়ায়, রিডিং, রিডিং কম্প্রিহেনশন থাকে। টেক্সট বুক পড়তে সুবিধা হয়।
এবং প্রশ্ন যদি আমরা ঠিকমতো বুঝি তবে তো আমরা উত্তরটা দিতে পারবো। প্রশ্নটি যদি ঠিকভাবে না বুঝতে পারলাম আমাদের উত্তরটাও সেইভাবে ঠিক হবে না। সেই দিক থেকে কি হয়, এই একাডেমিক ইংলিশ যদি আমরা ভালোভাবে রপ্ত করতে পারি তাহলে কিন্তু প্রশ্নটা আমরা ঠিকভাবে বুঝতে পারবো এবং সেই অনুযায়ী আমরা উত্তরটাও কিন্তু আরো ভালো এবং সঠিক দিতে পারবো। ৩ নম্বর হলো কনফিডেন্স। কারণ আমরা জীবনে যাই করি আমাদের যদি নিজেদের ওপর বিশ্বাস ভরসা না থাকে আমরা কিন্তু কোনোদিনই কিছু করতে পারবো না। তো আস্তে, আস্তে কি হয়? 2nd পার্ট হলো স্পোকেন ইংলিশ বা colloquial ইংলিশ বা কনভারসেশনাল ইংলিশ। এবার কিসে কনফিডেন্স বাড়ায়? আমরা ১ম এ ইংরেজি জানি না, বুঝি না, ভুল বলবো, ঠিক বলবো, আমি বলবো কিনা এই একটা কিন্তু হেজিটেশন বা একটা থাকে। কিন্তু এই যে একাডেমিক ইংলিশ যদি ভালোভাবে রপ্ত করা যায়, তারপরে কিন্তু আমাদের ক্লাসে কথা বলতেও সুবিধা হয় এবং যেকোনো প্রেজেন্টেশন কোনো কিছু বানানো হয়েছে সেখানে আমাকে প্রেজেন্ট করতে আমি যেমন এটা একটা ছোট্ট প্রেজেন্টেশন দিচ্ছি সেক্ষেত্রেও কিন্তু আমাদের একটা বিশ্বাস জন্মায় যার ফলে কিন্তু আমরা সুন্দরভাবে যা যা করার ক্লাসে কথা বলা এবং ইংরেজি শিখে শুধু নয়, আস্তে, আস্তে যদি আমরা কমিউনিকেট না করি, কারো সাথে কথা না বলি, না লিখি, আমরা কিন্তু যেটুকু শিখবো সেটাকে আমি সঠিকভাবে আ আ আ ব্যবহার করতে পারবো না। বা তার যে উপযোগিতা তার আ ইয়ে আ যে ইউটিলিটি সেটাকে আমরা কিন্তু আ প্রপারলি ইউজ করতে পারবো না। আর তারপরে এখন বিজনেস, এডুকেশন, রিসার্চ, কমার্স, পলিটিক্স সব গ্লোবালাইজড হয়ে গেছে। অতএব গ্লোবাল মানে মেন স্পোকেন ল্যাঙ্গুয়েজ বা মেজর স্পোকেন ল্যাঙ্গুয়েজ ইংরেজি। ইংরেজি শিখলে সেক্ষেত্রে সুবিধা হলো যে পৃথিবীর যেকোনো জায়গায় গিয়ে আমরা নিজেদেরকে মানে প্রতিষ্ঠা করতে পারবো, ম্যানেজ করতে পারবো। নাহলে ইংরেজি না জানলে একজন কি বলছেন তার সাথে কমিউনিকেট করা, কথা বলা, ক্লাসের টিচার কি পড়াচ্ছেন আমি যদি সেই ল্যাঙ্গুয়েজটাই না জানলাম আমরা তো সেগুলো বুঝতে পারবো না। হুম? যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে। I think pollution is bad because of many reasons. উপরে যে সেন্টেন্সটার পরে যখন এটাকে সুন্দরভাবে লেখা হচ্ছে একাডেমিক ইংলিশে, pollution has several harmful effects on the environment and human health. যেটা বলা হচ্ছে হয়তো একই জিনিস মোটামুটি দুটো সেন্টেন্সেই বেরিয়ে আসছে কিন্তু এটার অ্যাপ্লিকেশন বা স্ট্রাকচার বা ফরমেশনটা অনেক বেটার এবং মোর ফর্মাল, মোর ক্লিয়ার যেটা আমরা একটু আগে আ বলছিলাম আরকি। তারপরে 2nd হচ্ছে আমরা যখন হায়ার এডুকেশন আমরা 12 করার পর কেউ ইঞ্জিনিয়ারিং, কেউ মেডিকেল, কেউ আ আ বিভিন্ন আর্টস, কমার্স এইসব বিভিন্ন সাবজেক্ট ফিলোসফি, কেউ পলিটিক্যাল সায়েন্স, কেউ হিস্ট্রি, কেউ বাংলা এসব ইংরেজি এইগুলি যারা পড়বেন ভবিষ্যতে তাদের ক্ষেত্রেও কিন্তু ইংরেজিটা একটা খুবই গুরুত্বপূর্ণ এখনকার দিনে। কেননা কলেজ আর ইউনিভার্সিটির লেকচারগুলো অনেক সময় ইংরেজিতে হয় বেশিরভাগ জায়গাতে। টেক্সট বুক এবং রেফারেন্স বুক জেনারেলি বা সাধারণত ইংরেজিতে থাকে। অ্যাসাইনমেন্ট এবং প্রেজেন্টেশন ইংরেজিতে করতে হয়। কারণ প্রেজেন্টেশনের ইম্পোর্টেন্সটা কি হলো? স্টুডেন্ট লাইফে আমরা যখন ছাত্রাবস্থায় আমাদের কিন্তু অনেক জায়গাতেই একটা মেজর মার্কস হয়তো ১০০ র মধ্যে হতে পারে ১৫, ২০, ২৫, ৩০ মার্ক কিন্তু অ্যাসাইনমেন্ট এবং প্রেজেন্টেশনের মধ্যে আসে। মানে ক্যারি করে এবং সেই ক্ষেত্রে আমরা সাবজেক্টটা ভালো বুঝি। কিন্তু যখন আমরা অ্যাসাইনমেন্টটা ভালোভাবে তৈরি করা এবং ইকুয়ালি ভালোভাবে প্রেজেন্ট করা ভালো নম্বর পাওয়ার জন্য, সেক্ষেত্রে যদি আমাদের একাডেমিক ইংলিশের ব্যাপারে দক্ষতা না থাকে, তাহলে কিন্তু আমরা সেটা ভালোভাবে করতে পারবো না। সেই ক্ষেত্রে আমাদের যে এক্সপেক্টেড মার্কস যেটা আমরা ভালো করতে চাইছি সেটা হয়তো আমাদের পক্ষে করা সম্ভব হবে না। আর তারপর হলো এখন যে আমরা সবাই জানি ইন্টারনেটের যুগ। আ অনলাইন কোর্সেস আছে, বিভিন্ন রিসার্চ পেপারস আছে। এগুলো যেহেতু গ্লোবালি পাবলিশ হয় জেনারেলি এবং they cater to মানে তারা মেইনলি স্টুডেন্টস যারা অল ওভার দি ওয়ার্ল্ড ইংরেজি বোঝেন বা আ আ পড়েন তাদের জন্যই তৈরি হয়। এগুলো কিন্তু সাধারণত ইংরেজিতে হয় এবং যদি আমরা ইংরেজির পারদর্শিতা বা দক্ষতা না থাকে তাহলে কিন্তু আমরা অনলাইন কোর্সগুলোও বুঝতে পারবো না। আর রিসার্চ পেপার গুলোও ইউজ করতে পারবো না এবং আমরা ভবিষ্যতে আমাদের কেরিয়ার গ্রোথ এর ক্ষেত্রেও এগুলো কিন্তু একটা অন্তরাল বা বাধা হিসেবে আসতে পারে। তো এইটা একাডেমিক ইংলিশের কথা যখন বলা হলো, এবার প্রয়োজনীয় এর জন্য রিকুইজিট স্কিলস কি? একাডেমিক রিডিং মানে আমরা কিছু রেগুলার পড়া বা পড়ার মতো ক্ষমতা থাকা, এসে রাইটিং যেমন 10, 12 বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে একদম কম্পালসরিলি আ এসে রাইটিং থাকে এবং এটা ভালো মার্কস ক্যারি করে। নোট মেকিং ছোট ইয়ের উপর থেকে ডেভেলপ করা,
প্রেজেন্টেশন স্কিল যেটা একটু আগে আমরা বললাম। ৫ জন আছে, ৫ জন প্রেজেন্ট করলো কিন্তু একজনের প্রেজেন্টেশন এত ভালো হলো, এত ইমপ্রেসিভ হলো, সে কিন্তু ইন্টারভিউ হোক, পরীক্ষা হোক, প্রজেক্ট প্রেজেন্টেশন হোক, রিসার্চ পেপার প্রেজেন্টেশন হোক, সে কিন্তু সবার থেকে বেশি মার্কস পেয়ে বেরিয়ে গেল। তারপর হলো লিসনিং স্কিলস, এখানে আস্তে, আস্তে আমাদের ইংরেজি শোনা, সেটাও আমরা পরে সব ডিটেইলসে ১-১.৫ বছর বাদে প্রত্যেকটা এরিয়া আলাদাভাবে ডিটেইলস আমরা কভার করব। রিডিং, রাইটিং, লিসনিং, স্পোকেন ইংলিশ, সেগুলো সব আমরা পরের দিকে ডিসকাস করব। এখন আমরা জাস্ট ব্রিফলি টাচ করে যাচ্ছি যে এইটা হলে একাডেমিক ইংলিশে আমাদের কি, কি সুবিধা হবে এবং কি, কি আ দরকার আমাদের জীবনে, যেগুলো এর থ্রুতে আমরা মানে মিট করতে পারবো। এবার রোল অফ ইংলিশ ইন কম্পিটিটিভ এক্সাম, কারণ সবাইকে এখন কম বেশি কিন্তু জীবনে দাঁড়াতে হলে বিভিন্ন পরীক্ষার মাধ্যমেই যেতে হবে এবং সেখানে নিজেকে এস্টাবলিশ করতে হবে। ভালো মার্কস পেলে আমাদের সেক্ষেত্রে আমরা সাকসেসফুল হতে হবে। এবং বেশিরভাগ এই কম্পিটিটিভ আ এক্সামের ক্ষেত্রে এটা দেখা গেছে ইংলিশ কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। যেমন এক্সাম্পল এন্ট্রান্স এক্সাম, কেউ বিভিন্ন জায়গায় আ হায়ার এডুকেশনের জন্য ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, আ বিভিন্ন রকম এন্ট্রান্স এক্সাম হয়। সেখানে যদি ভালো করতে হয় আমাদের ইংরেজি খুব ভালোভাবে জানার দরকার। গভর্নমেন্ট জব, যেখানে বিভিন্ন চাকরির জন্য পরীক্ষা হয়। বিভিন্ন স্কলারশিপ পাওয়ার জন্য ভালো, ভালো এখন অল ওভার দি ওয়ার্ল্ড নামকরা সব স্কলারশিপ, ভালো, ভালো ইনস্টিটিউটস স্কলারশিপ দিচ্ছেন গ্লোবালি। এবং সেই সব ইনস্টিটিউটে যদি আমাদের স্কলারশিপ পেতে হয়, কারণ কি হয়, হায়ার এডুকেশন বাইরে যদি মেইনলি করতে হয় কাউকে, টু কস্টলি, অনেক খরচা সাপেক্ষ। সেই ক্ষেত্রে কিন্তু ভালো, ভালো ইনস্টিটিউশনস, ভালো, ভালো অর্গানাইজেশন স্কলারশিপ দেন। সেই যে পরীক্ষাগুলো হয়, পরীক্ষাগুলো সবই ইংরেজিতে এবং খুব মোট মানে একটা হায়ার স্ট্যান্ডার্ড এর পরীক্ষা হয়। যেমন সেগুলো আমরা পরে আবার ডিসকাস করব ভবিষ্যতে। তো সেই ক্ষেত্রে আমরা যদি একাডেমিক ইংলিশটা ভালোভাবে বুঝি এবং রপ্ত করতে পারি, সেক্ষেত্রে আমরা স্কলারশিপ যে পরীক্ষাগুলো সেখানে আমরা ভালো পারফর্ম করতে পারব। এবার ইংলিশ কিভাবে সাহায্য করে কোয়েশ্চেনটাকে ভালোভাবে বুঝতে, একটু আগে আমরা বললাম যেটা, যে কোয়েশ্চেন না বুঝলে আমরা উত্তরটা ঠিকভাবে লিখতে পারব না। ভালো মার্কস যেটা আমরা চাইছি সেটা পাবো না। তারপরে অ্যান্সারটা ভালোভাবে পরিষ্কারভাবে লিখতে, এখানে কোয়েশ্চেন বুঝলেই তো হবে না। মার্কসটা হবে অ্যান্সারের উপরে। তো কোয়েশ্চেন ভালোভাবে বুঝে তারপরে আমরা অ্যান্সারটা দেবো। টাইম ম্যানেজমেন্ট, একটা পরীক্ষায় একটা ফিক্সড টাইম থাকে ৩ ঘন্টা, ২.৫ ঘন্টা, ৩.৫ ঘন্টা। তার মধ্যে আচ্ছা ৬ টা প্রশ্ন, ৫ টা প্রশ্ন, ৮ টা প্রশ্ন। তো আমরা যদি জিনিসটা ভালোভাবে বুঝতে পারি, সেক্ষেত্রে আমরা টাইম ম্যানেজমেন্ট মানে ঠিক সঠিকভাবে প্রত্যেকটা ওইটুকু সময় দিয়ে একটা আমি অনেকেরই পরীক্ষার ক্ষেত্রে কি হয়, ১ম প্রশ্নটা খুব ভালো, আমি হয়তো ৬ টা প্রশ্ন, ৩ ঘন্টা ১৮০ মিনিট আছে। তার মানে প্রত্যেকটা হলো যদি ধরে নেওয়া যায় ৩০ মিনিট করে। আমরা যদি ১ম প্রশ্নটা আ ৩০ মিনিটের জায়গায় ৪৫ মিনিট খুব ভালো লিখলাম। কিন্তু সেখানে তো আমার যদি ১০ নম্বর থাকে ১০ এ আমার ১৫ কেউ দেবে না। কিন্তু ওইটা করতে গিয়ে যে সময়টা আমরা ১৫ মিনিট এক্সট্রা নিলাম, বাকি ৫ টা প্রশ্ন আমি জানি কিন্তু আমার লেখার সময় হলো না, টাইম ম্যানেজ পুরোটা ভালোভাবে লিখতে পারলাম না। ফলে কি হলো? শেষ পর্যন্ত আমরা কিন্তু ওখানে গিয়ে একটায় খুব ভালো মার্কস পেলাম। বাকি ৫ টায় কিন্তু আমার সেইভাবে মার্কস পেলাম না। ফলে আমার ওভারঅল মার্কসটা যেটা আমার পাওয়া উচিত বা যেটা আমার পাওয়ার লক্ষ্য সেটা আমরা পেলাম না। আর এতে ওভারঅল স্কোর মানে সব মিলিয়ে যে স্কোরটা সেটা বাড়াতেও সাহায্য করে। আর সাধারণত যেগুলো থাকে আমরা একটু আগে বললাম, রিডিং কম্প্রিহেনশন, ভোকাবুলারি মানে শব্দকোষ যেটা বলে, সেটাও আমরা ভবিষ্যতে যখন ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা গ্রামার পড়বো, ভোকাবুলারিটা একটা খুব বেশি গুরুত্বপূর্ণ অংশ। সেটা আমরা খুব ডেপথ এ গিয়ে ডিটেইলস এ গিয়ে আমরা পড়বো এবং বোঝার চেষ্টা করব। এবং ভোকাবুলারি শুধু ইয়ের সবচেয়ে বড় জিনিস হলো ভালো ইংরেজি লিখতে হয়, ইংরেজিকে সমৃদ্ধশালী করতে হয়। সেক্ষেত্রে কিন্তু ভোকাবুলারির একটা কমান্ড বা কিন্তু দক্ষতা আমাদের খুব বেশি দরকার। সেটা আমরা পরে ডিটেইলস এ গ্রামার, কেননা আমি লিখলাম কিন্তু যদি আমি গ্রামাটিক্যালি কারেক্ট না রাখি, পরীক্ষায় হোক, যেকোনো কমিউনিকেশন এ হোক, আ আ সেক্ষেত্রে গিয়ে কিন্তু আমরা আ যেভাবে আমাদের করা উচিত সেভাবে আমরা করতে পারব না। কেননা সবচেয়ে বড় জিনিস হলো ১ম এ গ্রামাটিক্যালি জিনিসটাকে কারেক্ট লেখা। তারপরে ওটাকে এনরিচ করা বা আরো সুন্দরভাবে লেখা। ঠিক আছে? তো ১ম জিনিস হবে গ্রামার আমরা বুঝবো এবং গ্রামারটা ঠিকমতো আমাদের রপ্ত করে লিখতে হবে। গ্রামাটিক্যালি কারেক্ট। ঠিক আছে? তারপরে এসে লেটার রাইটিং, গ্রামার যখন আমরা বুঝবো, ভোকাবুলারি যখন আমাদের কমান্ড হয়ে যাবে, ভোকাবুলারি সম্বন্ধে ভালো একটা আয়ত্ত আমরা করে নিতে পারবো, তখন কিন্তু আমরা আস্তে, আস্তে
এবং লেটার রাইটিং এর ব্যাপারেও আমরা ডেপথে পড়ে যাব। একটা এসে লিখতে হলে কি ভাবে লিখতে হয়, আ আ কি ওর মধ্যে আ তার কনটেন্ট থাকবে, কতটার মধ্যে লিখতে হবে। প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা পরে এইগুলো কেন এই যে এসএ বা লেটার রাইটিং, ভোকাবুলারি, ইংরেজি গ্রামার এবং ল্যাঙ্গুয়েজ এর ক্ষেত্রে এগুলো কিন্তু ভবিষ্যতে সারা জীবন যতদিন আমরা বাঁচবো, ১ম এ স্কুল, পরে কলেজ, তারপরে বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম এবং শেষ প্রত্যেক লাস্ট আমি যেমন অফিসে চাকরি করব আমরা, বিভিন্ন জায়গায় আমাদের কমিউনিকেট করতে হবে, লিখতে হবে। সেখানে আমরা সিনিয়র লেভেলে গিয়ে যদি আমরা গ্রামাটিক্যালি কারেক্ট এবং সুন্দর ইংরেজি না লিখতে পারি, সেটা কিন্তু একটা লজ্জার ব্যাপারও হয়। হ্যাঁ? আর এগুলো ইমপ্রেসিভ যে সুন্দর ইংরেজিতে কোনো কিছু লেখা হয়, কমিউনিকেট করা, তার একটা কিন্তু আলাদা গুরুত্ব সাধারণত ওই লেখাটা পেয়ে থাকে। আর প্রেসিজ রাইটিং যেটা বললাম, কোনো কিছু বড় একটা প্যারা বা স্টোরি দিল, তার থেকে এতগুলো বলে বা হয়তো পুরো স্টোরিটা ৩,০০০ শব্দের, তার থেকে ভালো ২০০ শব্দের মধ্যে তুমি জিনিসটাকে সামারি করে লেখো। তার মধ্যে তার প্রেসিজ এর আ ইয়েও থাকবে, মানে তার টাইটেলও থাকবে যে কি বেসিক্যালি ওই আ যে আ আর্টিকেলটা আছে কি কনভে করতে চাইছি তার টাইটেলে সেটাকে করা। তারপরে প্রেসিজ রাইটিং এর অনেকগুলো কায়দা আছে। প্রত্যেকটা জিনিস আমরা আলাদাভাবে যখন এসে হোক, লেটার হোক, প্রেসিজ হোক, নোট রাইটিং হোক, এগুলো আমরা আলাদাভাবে ডেপথ এ একটা স্টেজে গিয়ে আমরা এগুলো ডিসকাস করব ভবিষ্যতে। আর যেটা আমরা একটু আগে বললাম যে প্রফেশনাল গ্রোথ, জীবনে নিজের কেরিয়ারে, চাকরি, ব্যবসা যেখানেই যা হোক, সেক্ষেত্রে ইংরেজি অত্যন্ত প্রয়োজনীয়। কারণ এগুলো কোথায় লাগে, যখন আমরা ইন্টারভিউ দেবো, ইমেইল বা রিপোর্ট আমরা বানিয়ে পাঠাবো, সরি, বিভিন্ন মিটিং এ যখন আমরা আ আ কথা বলবো, অন্যর সাথে ডিসকাস করব, তখন কিন্তু ভালোভাবে সুন্দরভাবে গুছিয়ে যদি আমরা সাবজেক্টটাকে বলতে পারি, সেটা ইমপ্রেসিভ হয় এবং সেক্ষেত্রে কিন্তু আমরা একটা উম আ আ নিজেদের সুন্দর ইমেজ বা ইমপ্রেশনও আমরা অন্যদের আ মনে আমাদের ব্যাপারে তৈরি করতে এটা হেল্পফুল হয়। আর বেনিফিটস হলো ভালো জব অপরচুনিটি, প্রমোশন পাওয়ার সুযোগ, কনফিডেন্স এর বৃদ্ধি, আর ইন্টারন্যাশনাল, যা মানে আমি রাশিয়ায় যাচ্ছি, চায়নায় ফর এক্সাম্পল, ইউকে যাচ্ছি, ইউএসএ যাচ্ছি, ইংরেজি না জানলে তো আমি ইংরেজি জানি বা সাথে যদি ভবিষ্যতে আমরা অন্য আরো ল্যাঙ্গুয়েজও শিখতে পারি। এখন অনেকেই আছে ল্যাঙ্গুয়েজ ভালোভাবে কমান্ড করে, মানে দক্ষতা থাকার জন্য তারা অনেক রকম বিভিন্ন রকম চাকরি আছে, যেটা বিভিন্ন জায়গায় বিভিন্ন আ দেশে গিয়ে তারা চাকরি করছেন, বা ইন্ডিয়াতে থেকেও আ যেমন ইন্টারন্যাশনাল টুরিস্ট গাইড হয়, যেমন ইন্টারলোকিউটর বা ইন্টারপ্রেটার হয়। কোনো জাপানিজ এসছেন ইন্ডিয়াতে কোনো কোম্পানিতে বিজনেসের জন্য। তিনি জাপানিজ জানেন, অন্য যারা আছে ইন্ডিয়ান তারা ইংরেজি জানে। এবার দুজনের মধ্যে ইন্টারলোকিউটর বা ইন্টারপ্রেটার, যে একটা আ ও এ জাপানিজ যিনি উনি বলছেন, সেটা যারা ইংরেজি জানেন তাদের বোঝানো, যারা ইংরেজি বলছেন তাদের জিনিসটা আবার যারা জাপানিজ ডেলিগেশন এসেছেন তাদেরকে বোঝানো। আর রিয়াল লাইফ এক্সাম্পল গুলো দুজন মানুষেরই স্কিল লেভেল ধরে নেওয়া হোক এক। যার ইংলিশ ভালো সে সাধারণত আগে সিলেক্ট হয় এবং তাড়াতাড়ি প্রমোট হয়। তো এইগুলো যেটা আমরা আগেও ডিসকাস করলাম, এই জিনিসটা এই ক্ষেত্রে প্রযোজ্য। এবার কুইক অ্যাক্টিভিটি বা রিফ্লেকশন যেটা আমরা করলাম, ইংলিশ উইল হেল্প মি ইন মাই ফিউচার বিকজ ইংরেজি শিখলে আমাকে ক্ষেত্রে কি সুবিধা হবে ভবিষ্যতে, সেটা আ একটা বাক্য দিয়ে কমপ্লিট করা। ঠিক আছে? এবার এটা মুখেও বলা যেতে পারে, বা তোমার খাতা যদি নিয়ে থাকো খাতাও লিখতে পারো, পরে আমরা এটা দেখেও নেব। এরপরে মডিউল যেটা আমরা বললাম, মডিউল 1 এ মডিউল এর সামারি, কি পয়েন্টস যেগুলো মেইন পয়েন্টস গুলো, যে একাডেমিক ইংলিশ এডুকেশন আর ক্যারিয়ার এর জন্য খুব গুরুত্বপূর্ণ ইংলিশ, এবং কেন প্রয়োজন সেগুলো আমরা আগেও বলেছি। ১ নম্বর হায়ার এডুকেশন, ২ নম্বর কম্পিটিটিভ এক্সাম, ৩ নম্বর হলো প্রফেশনাল লাইফ। আর ইংলিশ শেখা মানে নিজের ফিউচারে ইনভেস্ট করা। ইনভেস্টমেন্ট ইন দি সেন্স কি, আমার আমি হায়ার এডুকেশন করছি, হায়ার এডুকেশন করে কম্পিটিটিভ এক্সাম দিচ্ছি, ভালো চাকরি পাচ্ছি। তো সেই ধরনের ইনভেস্টমেন্ট, ইংলিশ শেখা মানেই সেই ধরনের ইনভেস্টমেন্ট করা, যেটা ভবিষ্যতে গিয়ে শেষ দিন পর্যন্ত আমাদের জীবনের কোনো না কোনোভাবে এটা আমাদেরকে সাহায্য করবে, বা আমাদেরকে আ সা সাফল্য অর্জন করতে সাহায্য করবে। এবার অ্যাসেসমেন্ট শর্ট কোয়েশ্চেনস, একাডেমিক ইংলিশ কি? আমরা যা ডিসকাস করলাম। হায়ার এডুকেশনে ইংলিশ কেন দরকার? যেকোনো ২ টো কারণ লেখো। প্রফেশনাল গ্রোথ এর ক্ষেত্রে ইংরেজি কিভাবে সাহায্য করবে? এবং এখানেই আমরা
মডিউল 1 টা শেষ করলাম। আচ্ছা, এইখানে